উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও, ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষে আহত ৮০। আন্দোলনে দুষ্কৃতকারী ঢুকে পড়ার দাবি পুলিশের। দৌড়ায় যায়, দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই, এনে ব্যথা পেয়েছি ভাই। তারা যেভাবে পারছে লাঠি দিয়ে মারছে। আমরা ভিতরে যাওয়ার পরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর ভিতরে আমাদের সাথে হামলা করছে। শিক্ষার্থীদের মাঝে হয়তো বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল ইনডিসক্রিমিনেটলি, কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ ৬ দাবিতে দিনভর মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রায় ৯ ঘন্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়েন ২ উপদেষ্টা ও প্রেস সচিব। ছাত্রদের সাথে বিষয়টা মীমাংসা করেই সারা নিরাপদে চলবে। ৫-৬ জন প্রতিনিধি কালকে যাবেন মন্ত্রণালয়ে, একটা মিটিং হবে, তাদের আরো যে সমস্ত দাবি দেওয়া রয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী এবং আমি ইমদাদুল হক। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহতের সংখ্যা বেড়ে ৩১। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন। সাহসের গল্প লেখা শিক্ষিকা মেহেরিন নীলফামারীতে সমাহিত। মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে একাত্মতা ঘোষণা এনসিপির। কেউ যেন উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সবাইকে সতর্ক থাকার আহ্বান নেতাদের। দুর্ঘটনা কবলিত বিমানটি ফিট ছিল কিনা তদন্ত করে প্রকাশের দাবি বিএনপি নেতাদের। হতাহতদের প্রকৃত তালিকা প্রকাশের আহ্বান জামাত আমিরের। দিয়াবাড়িতে নিহতদের পরিবারকে ৫ কোটি ও আহতদের ১ কোটি করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল জারি। ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ। শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় সহ আশপাশের পুরো এলাকা। ২ উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হয় ৮০ জনেরও বেশি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয় 0 পয়েন্ট বাইতুল মোকাররম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় আহত হন বহু শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তারপরে ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট টিয়ারশেল ইভেন্ট মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। দৌড়ায় যায়, দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই, এনে ব্যথা পেয়েছি ভাই। শিক্ষার্থীদের মাঝে দুষ্কৃতকারী ঢুকে পড়ায় কঠোর হতে বাধ্য হওয়ার কথা জানায় পুলিশ। শিক্ষার্থীদের মাঝে হয়তো বা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তো বা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। উত্তেজনায় সচিবালয়ের সামনে ৩ ঘন্টা ধরে বন্ধ ছিল যানবাহন চলাচল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতাল। করিডোর জুড়ে এখন শুধু স্বজনদের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৬৯ জন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য।
বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি লাশ নেন তাহলে আপনারা আসেন, তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে রওনা দিচ্ছি। লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। এদিকে মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রাজধানীর উত্তরার এই মাইলস্টোন কলেজের দুর্ঘটনা পুরো জাতিকে কাঁদিয়ে তুলেছে। রয়ে গেছে কিন্তু হাজারো প্রশ্ন। এই প্রাণগুলো কি আর কখনো ফিরে আসবে? তাদের স্বজনরা কি তার সন্তানকে আর কখনো ফিরে পাবেন? হয়তো আর পাবেন না। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। কাউসার, কিছু সময় আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট 10 জন অগ্নিদগ্ধ মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত 44 জন চিকিৎসাধীন আছেন। আজ দুপুর নাগাদ পর্যন্ত 42 জন চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে আরও 2 জন সিএমএইচ থেকে এই হাসপাতালে পাঠানো হয়েছে, আরও 2 জন রোগীকে। তারাও এই মুহূর্তে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অর্থাৎ বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধের সংখ্যা 44 জন, যাদের মধ্যে 8 জন আইসিইউতে আছেন এবং 4 জনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, এমন তথ্যই তিনি আমাদের জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে 44 জন আছেন এর মধ্যে 15 জন অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছেন। তিনি বলছেন যে যতজন রুগী এখানে আছেন সবাই কম বেশি আশঙ্কাজনক, তবে 15 জনকে বেশি আশঙ্কাজনকের তালিকায় তারা রেখেছেন, তাদের প্রতি এক্সট্রা কেয়ার তারা নিচ্ছেন। তো তারা বলছেন যে গতকাল থেকে যে পরিমাণ ভিড় এই হাসপাতালের সামনে এবং হাসপাতালের ভেতরে হয়েছে, তার প্রেক্ষিতে তাদের চিকিৎসা সেবা প্রদানে নানান বেগ পেতে হয়েছে। তো সেক্ষেত্রে তিনি বারবার করে অনুরোধ করেছেন যে যাতে হাসপাতালের ভেতরে তো নয়ই, সামনেও যেন ভিড় না করা হয় অযাচিত, এবং ভেতরে যে সকল রোগী রয়েছেন তাদের স্বজনরা যত কম সংখ্যক স্বজন হাসপাতালে উপস্থিত থাকা সম্ভব হয় তত কম সংখ্যক স্বজন যাতে হাসপাতালে উপস্থিত থাকে। কারণ তিনি বলছেন যে রোগীরা ভেতরে আছেন তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যা যা সহযোগিতা করার তার প্রত্যেকটি সহযোগিতাই তারা করছেন। তারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছেন প্রত্যেকটি রোগীকে পর্যাপ্ত চিকিৎসা সেবা দেওয়ার জন্য এবং পর্যাপ্ত সহযোগিতা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আসলে রোগীর স্বজনদের সহযোগিতার খুব বেশি সুযোগও নেই এবং প্রয়োজন নেই। তারা যথেষ্ট চেষ্টা করছেন প্রত্যেকটি রোগীকে যতটুকু সম্ভব চিকিৎসা এবং সাহায্য দেওয়ার জন্য। এবং একই সাথে বলছেন যে গতকালকেও তিনি বিষয়টি উল্লেখ করেছেন যে বিভিন্ন জন রক্তদান কর্মসূচির কিছু আয়োজন এখানে করেছিল, আমরা গতকাল দেখেছি। সেই কাজগুলো যাতে একেবারেই করা না হয়, কারণ রক্ত থেকে শুরু করে অন্যান্য যা যা লজিস্টিক্স দরকার প্রত্যেকটি এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছে। সব মিলিয়ে তিনি বলছেন যে আসলে তাদের কাছে পর্যাপ্ত সরঞ্জাম রয়েছে এই রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, কাজে অযাচিত ভিড় করে বা রক্তদান কর্মসূচি বা জাতীয় কাজ করার কোনো প্রয়োজন নেই। তবে সব মিলিয়ে যদি আমি জানাতে চাই যে কতজন আহত আছেন এবং কতজন মারা গিয়েছেন, তাহলে বলতে হয় সর্বশেষ আজ দুপুর নাগাদ আইএসপিআর থেকে যে তথ্য দেওয়া হয়েছে এখন পর্যন্ত 31 জন এই ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মোট 10টি হাসপাতালে 165 জন চিকিৎসাধীন আছেন। এই ছিল জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। আজ রাষ্ট্রীয় শোকের দিনে 6 দফা দাবিতে দিনভর বিক্ষোভ করে মাইলস্টোনের শিক্ষার্থীরা। রাতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেও আগামীকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন তারা। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে 9.5 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন ক্যাম্পাস ছাড়েন সরকারের 2 উপদেষ্টা ও প্রেস সচিব।
যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা, হতাহতদের তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে দিনভর উত্তপ্ত ছিল উত্তরার মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্ষোভ বিক্ষোভের মুখে 9.5 ঘন্টা অবরুদ্ধ ছিলেন সরকারের 2 উপদেষ্টা আসিফ নজরুল, সিয়ার আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। পরে সন্ধ্যা 7:30টায় কড়া নিরাপত্তায় তারা ক্যাম্পাস ছাড়েন। এর আগে 2 দফা চেষ্টা করলেও তোপের মুখে বের করা যায়নি সরকারের এই নীতি নির্ধারকদের। নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যায় তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করেছে কোনো মহল। বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। সেটা বলছি যে কেউ এই সুযোগ নিয়ে কেউ কোনো দুষ্কৃতিকারী ছাত্রদের নাম ভাঙিয়ে এই পরিস্থিতিটাকে একটা ভায়োলেন্সের দিকে নেওয়ার চেষ্টা করতে পারে। শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। কেমনে আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের ভাইদের গায়ে, মানে আমাদের স্টুডেন্টদের, কলেজ স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। এগুলো যদি মেনে না নিবে, না হলে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। এদিন সকাল 10:30টার দিকে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনায় বসেন মাইলস্টোনের শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল। শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে পুনরায় উপদেষ্টাদের ভবনের ভেতরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। এদিকে F-7 যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থান হায়দার আলী ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত ভবনে নিচতলা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করে বিমান বাহিনী ও সিআইডির সদস্যরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার জানাজায় ঢল নামে মানুষের। এর আগে দুপুরে সামরিক রীতি মেনে বিদায় জানান সশস্ত্র বাহিনী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারেল প্যারেডে অংশ নেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 27 বছরে তৌকিরের অকাল মৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহসের অনন্য গল্প লিখে গেলেন শিক্ষক মেহরিন চৌধুরী।
নিজে অগ্নিদগ্ধ হয়েও জীবনের মায়া ত্যাগ করে অন্তত 20 শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি। তার মরদেহ নিজ গ্রাম নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে শোকের ছায়া নামে পুরো এলাকায়। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাত, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। সোমবার দুপুর 1:06 F7 বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আশ্রয় পড়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। মুহূর্তেই আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ছুটতে থাকে ছোট্ট সোনামণিরা। কিন্তু বিভীষিকাময় সেই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য নিজের শরীরকে ঢাল হিসেবে দাঁড় করান শিক্ষক মেহরিন চৌধুরী। নিশ্চিত মৃত্যু ঝুঁকি জেনেও নিজে নিরাপদে না সরে গিয়ে 20 শিক্ষার্থীকে উদ্ধারে সহায়তা করেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন। কিন্তু সবকিছু ছাপিয়ে তার পরিচয় আজ শুধুই একজন সাহসী আত্মত্যাগী শিক্ষক। আগুন শরীরে থাকা সত্ত্বেও উনি নিজেই ওই বাচ্চাদেরকে উদ্ধার করছে। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে। এজন্য আমরা জলঢাকাবাসী, আমরা শিক্ষক হিসাবে আমরা গর্বিত। মঙ্গলবার বেলা 3টার পর মেহরিনের মরদেহ নিজ গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। জীবিত অবস্থায় ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ও আমাকে বলল আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচা যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। সে শিক্ষক হিসেবে নয়, আজকে যোদ্ধা হিসেবেই তাকে আমি গণ্য করব যে সে একজন যোদ্ধা ছিল। উনি যে 20-25 জন স্টুডেন্টকে বাঁচালো নিজের জীবনের বিনিময়ে, আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। মেহরিন চৌধুরীর মৃত্যুতে পুরো দেশে শোক নেমে এলেও সাহসিকতা, মমতার দায়িত্ববোধের এক অনন্য প্রতীক হয়ে থাকবেন তিনি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। একসঙ্গে পরিবারের 3 সদস্যকে হারিয়ে পাগল প্রায় বাবা। মাইলস্টোনের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বেঁচে ফেরা শিক্ষার্থীদের। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদেছেন অভিভাবকরাও। অনেকে বয়ে বেড়াচ্ছেন আগুনে ঝলসে যাওয়া দেহের যন্ত্রণা। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। সর্বনাশা আগুনে ঝলসে গেছে 7 বছরের মেয়ে। তার মিষ্টি মুখখানা এখন শুধুই স্মৃতি। একবারে গেটের মধ্যে আগুন, ওই গেট 2-3টা গেট থাকতো, অনেক বাচ্চা বাইর হতো। ঘুরবে না আর ছোট্ট সাইকেলের চাকা। মাইলস্টোনে 3য় শ্রেণী পড়ুয়া আনিকার হোমওয়ার্কের খাতায় আর বদলাবে না তারিখ। বড় বোনের শাসন সে তো অনেক দূরের কথা। আমি মাত্র পরীক্ষা দিয়ে ঘরে আসছি, তখনই বিমানটা পড়ছে। পরে আমি দৌড়ে গেছি, আমার বোন ছিল ক্লাসে, আমাকে ঢুকতে দেয়নি। পরে আমি রাস্তায় বসে কাঁদছি। একদিনের ব্যবধানে নেই একই পরিবারের 3 সদস্য। 3য় শ্রেণীর বাপ্পিও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। পুরা পৃথিবী যদি না, এমন আরো 10টা পৃথিবী যদি আমাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়, তাও এটার ক্ষতিপূরণ হবে না। স্কুল ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশে ছুটে ভয়াবহ সেই বর্ণনা দিচ্ছিল 4র্থ শ্রেণীর শাফিন। কিভাবে তার শ্রেণীকক্ষ কয়েক মিনিটের ব্যবধানেই হয়ে উঠেছিল মৃত্যুপুরী। ছুটির পরে আমি খালি বের হই, আর একটা বন্ধু বের হয় আমার। সো ও বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি। আমার আরেকটা বন্ধু, ও স্কুলে একটা বই মেলা হয়েছে, ও ওইখানে বই মেলা গিয়েছিল। সোমবার বেলা 1টা স্কুল শেষে কোচিংয়ের আগে মাঠে বসেই প্রতিদিন টিফিন সারে শাফিন। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ মাথার উপর দিয়ে চলে যায় জ্বলন্ত এক আগুনের গোলা। মুহূর্তেই শেষ হয় সব। আওয়াজটা একটু অস্বাভাবিক ছিল। আমি উপরে তাকিয়ে দেখি বিমানে আগুন জ্বলছে। ওকে শুধু সতর্ক করতে পেরেছিলাম যে দেখো প্লেনে আগুন ধরে গেছে, সামনে দৌড় দাও। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান দুর্ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। এতে দেখা যায় উড্ডয়নের মাত্র 7 মিনিট পর মাইলস্টোন স্কুলের ভবনের ওপর আছড়ে পড়ে বিমান। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1:13:23 তখনও আকাশে উঠতে দেখা যায় উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর F7 বিজিআই যুদ্ধ বিমানটিকে। 10 সেকেন্ড উঠতে দেখা যায় আকাশে।
আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি, একেবারে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধরে যায় আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। আশেপাশে থাকা সবাই দৌড়ে এগিয়ে যায় ভবনটিতে। এই যে আমাদের দুইটা ভবন, এটা 7 নম্বর ভবন, ওইটা 5 নম্বর ভবন, দুইটা ভবনের মাঝ বরাবর থেকে প্লেনটা যে ওখানে আসছে পড়ে, সাথে সাথেই ওখানে ওই 3টা রুম সহ পুরো ধসে পড়ে, ওখানে প্লেনটা ভিতরে ঢুকে যায়। আমি স্পটে যাই, এটা দেখলাম। প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত হওয়ার আগে আরও একবার বিমানটি স্কুলের উপর দিয়ে যায়। দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়। বিমানটা কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে ঠিক আমার এইখান থেকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব পাশ দিয়ে ওরা উড়ে গেল। কিছুক্ষণ পরে বিমানটা আবার ব্যাক আসলো। যখন আসে তখন বোঝা যায়, সাউন্ড হয়। ক্লাসরুম থেকে আমরা বা বিল্ডিং থেকে প্রচুর সাউন্ড পাই যে কোনো বিমান আসতেছে। শুধু যুদ্ধ বিমান আসলে আর সাউন্ডটা একটু বেশি হয়, একটু প্রকম্পিত মতো ভাব থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিমান যাচ্ছে, এগুলোর সাউন্ড যত, ওইটার বিমানের সাউন্ড তো অনেক দূর থেকে অনেক বড় আকারে বোঝা যায়। সেটা বুঝতেছিলাম যে একটা বিমান আসতেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাউন্ড হলো উপরে, আকাশে সাউন্ড। হ্যাঁ, কিন্তু বিমানটা পড়েছে এইভাবে। ভবনে পড়ার পরপরই ছিন্ন ভিন্ন হয়ে যায় বিমানটি। স্কুল ছুটির 13 মিনিট পর বিধ্বস্ত হওয়ায় অনেক প্রাণ বেঁচে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 7 দিনের মধ্যে কমিটি গঠন করে 45 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এছাড়া নিহতের পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। এছাড়াও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়নে কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে গোটা বাংলাদেশ, শোকে স্তব্ধ গোটা জাতি। মঙ্গলবার নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত, আহত এবং নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট হয় উচ্চ আদালতে। শুনানি শেষে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নিহতদের পরিবারকে 5 কোটি, আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণের রুলও দেন উচ্চ আদালত। নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পার্সন, ছাত্র হোক আর যেই হোক না কেন, প্রত্যেককে 5 কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি। এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদেরকে 1 কোটি টাকা দেবেন এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, শিক্ষার্থীদের পরিচয়পত্রে মোবাইল নাম্বার এবং ব্লাড গ্রুপ উল্লেখ থাকার বিষয়েও রুল জারি করা হয়। আইনজীবীরা বলছেন, রাষ্ট্র এ প্রাণহানির দায় কোনোভাবেই এড়াতে পারে না। এই সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। গত 34 বছরে 32টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 32টা অ্যাক্সিডেন্টেই 32 জন পাইলট মারা গেছে। এই আইনজীবীর দাবি, প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়নি জননিরাপত্তা। আমাদের যে রুলস আছে সেই রুলসও তারা ভায়োলেট করেছে, বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে, সেটা করে নাই। আদালতের রুল অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে সরকার আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও আশা আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়েও সচেতন থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। নাহিদ বলেন, অন্তর্বর্তী সরকার সময় মতো সঠিক সিদ্ধান্ত নিলে এমন পরিস্থিতি তৈরি হতো না। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে, আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত। মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে
প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হতাহতের জন্য দোয়া অনুষ্ঠানে এই কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হতাহতদের জন্য বিএনপির প্রতিটি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত এবং দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করা এবং জনসমক্ষে প্রকাশ করার জন্য আমি দাবি করব। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন। বিকেলে রংপুর সদর উপজেলার মোমিনপুরে জাতীয় সমাবেশে যাবার পথে নিহত হওয়া এক কর্মীর কবর জিয়ারতে গিয়ে এ দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ করবেন তাদের জন্য ভিক্ষাবৃত্তি ভালো। তিনি বলেন, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই কাজ করে যাচ্ছে জামাত। এ সময় উপস্থিত ছিলেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এখনো অনেক মানুষ হাহাকার করে কাঁদছে। হাসপাতালের বেডেও তার সন্তান নাই, আর মৃত্যুবরণ যারা করেছে তার তালিকাতেও নাই। তারা কোথায়? সেই তালিকাটা আমাদের লাগে। আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। যেমন সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। উড্ডয়নের পর বেশি সময় পাননি পাইলট, এমন বিশ্লেষণ তুলে ধরে সাবেক সামরিক বৈমানিকরা বলছেন, উচ্চতা কম থাকায় বিধ্বস্তের আগে জনবহুল এলাকা থেকে দূরে যেতে পারেনি বিমানটি, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। পাশাপাশি বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বৈমানিকের দক্ষতা বৃদ্ধিতে দরকারি এয়ারক্রাফটেরও সংকট রয়েছে বলে মত তাদের। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা পাশ কাটিয়ে সমরাস্ত্র আধুনিকায়নে জোর দিচ্ছেন তারা। রক্ষণাবেক্ষণে ত্রুটি না থাকলে এমন দুর্ঘটনার আশঙ্কা কম বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা সোমবার রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 BGI মডেলের বিমান। যেটা ক্র্যাশ করেছে এটা পিওর ফাইটার সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ার কারণে জনবহুল এলাকা থেকে দূরে যাওয়ার সময় পাননি পাইলট, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। কন্টিনিউ করতে পারতো, তাহলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে হয়তো সাভার এলাকায় সেখানে ক্র্যাশ করলে তা পাইলটও বেঁচে যেত এবং এয়ারক্রাফটটা এত জনবহুল এলাকায় হয়তো ক্র্যাশ করতো না। কিন্তু এটা তো মাত্র 2 মিনিটের মধ্যেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যায় সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর বহরে অত্যাধুনিক ট্রেনিং ও যুদ্ধ বিমান যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। বিমান বাহিনী থেকে বারবার বহু বছর বলা হচ্ছে যে আমাদের কয়েকটা ফাইটার স্কোয়াড্রন তো থাকা উচিত। সরকারের উচিত ইমিডিয়েটলি অন্তত 2টা স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন আনা উচিত। অর্থনৈতিক একটা বড় ইস্যু আছে। যুদ্ধাস্ত্রের ব্যাপারে বা প্রতিরক্ষার ব্যাপারে কখনো কার্পণ্য করতে নেই, সেটা বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক বা সেনাবাহিনী। অত্যাধুনিক বিমান কেনার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ যেমন জরুরি, তেমনি পাইলটের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ থাকা জরুরি বলে মত তাদের। অ্যাক্সিডেন্টের 2টা কারণ, একটা হচ্ছে ট্রেনিং যদি আপনার দুর্বল থাকে, আর 2 নম্বর যদি যথেষ্ট ফ্লাইং না হয়,
এমন মনে করেন আপনার অনেক পাইলট আছে কিন্তু এয়ারক্রাফট নাই, তখন আপনি কি করবেন? বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় F-7BG ও 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F-7MB। তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর 36টি F-7 যুদ্ধবিমান রয়েছে, এর মধ্যে বেশিরভাগই F-7BGI মডেলের। যুদ্ধবিমানগুলো 2011 থেকে 2013 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী, আর ওই বছরই এই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বর্তমানে এই মডেলের বিমানটি ব্যবহার করছে শুধু বাংলাদেশ ও উত্তর কোরিয়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রধান দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 17তম দিনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিন তত্ত্বাবধায়ক সরকার বাছাই কমিটি নিয়ে একমত হলেও কিভাবে এবং কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রয়ে গেছে বিতর্ক। আগামী 2 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমতে পৌঁছাতে পারবেন বলে আশাবাদী কমিশনের। এ সময় দ্রুত ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সহায়তার আহ্বান জানান কমিশনের সহসভাপতি। এদিন মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঐকমত্য কমিশনের বৈঠক। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আমরা আশা করছি যে কোনো রাজনৈতিক দল হয়তো তাদের বিবেচনাগুলো পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সঙ্গে যমুনায় বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে যমুনার সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার, সরাসরি যাচ্ছে তার কাছে। কাউসার, আপনারা জানেন জাতীয় প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলামী বাংলাদেশ, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বৈঠক চলছে। এই বৈঠকটি পূর্ব নির্ধারিত ছিল না, আজ রাতে হঠাৎই সিদ্ধান্ত হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। রাত 9টায় এই বৈঠকটি শুরু হয়েছে। বর্তমানে এই বৈঠকটি চলছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি সাম্প্রতিক কিছু বিষয়াবলী এখানে আজকের এই বৈঠকে উঠে আসবে, এমনটি বিভিন্ন তথ্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এবং বৈঠকে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা তো আছেনই, আরও কজন উপদেষ্টাকেও আমরা দেখেছি, এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তিনিও ভেতরে আছেন। তো এই বৈঠকটি এখনও চলছে। বৈঠকটি শেষ হলে আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো এই বৈঠকে অংশ নিয়েছেন তাদের পক্ষ থেকে যারা কয়েকজন হয়তো আমাদের সাথে কথা বলবেন, সেক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে ঠিক কী কী বিষয়াদি আজকের এই বৈঠকে আলোচনা হয়েছে। তো আমি একটু জানাতে চাই আজকে কারা কারা এই বৈঠকে উপস্থিত ছিলেন বা উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ তিনি আছেন এই বৈঠকে। জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন আছেন, এবং একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান এই বৈঠকে উপস্থিত আছেন। তো যেমনটি আমরা বলছিলাম যে বৈঠকটি 9টায় শুরু হয়েছে। বৈঠকটি ঠিক কতক্ষণ চলবে সেটি আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে আমরা আশা করছি বৈঠকটি শেষ হবার পরে যারা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং একই সাথে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকেও হয়তো এই বৈঠকের যে বিষয়বস্তু বা কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা আমাদেরকে জানানো হবে, এবং আমরা তখন আমাদের মাধ্যমে আমরা দর্শকদের তা জানিয়ে দিব। তো যে বিষয়টি আগেও বলছিলাম যে সাম্প্রতিক কিছু বিষয়াবলী এই বৈঠকে উঠে আসবে এমনটি আমরা শুনেছি। এই ছিল আজকের যমুনার যে বৈঠক চলছে সেই বৈঠকের সর্বশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। রাজধানীর শেওড়াপাড়ার একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে ভবনের 4র্থ তলার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বহুতল ভবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 5তলা ভবনের 4র্থ তলা জুড়ে।
মঙ্গলবার বিকেলে মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণির একটি আবাসিক ভবনে আগুন লাগে। এতে আতঙ্কিত হয়ে পড়েন ওই ভবনে বসবাসকারী সহ আশেপাশের মানুষজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের উপর ধোঁয়ার কুণ্ডুলি দেখে দৌড়ে আসেন অনেকে। তাৎক্ষণিক খবর দেন ফায়ার সার্ভিসে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার ছোট ভাই ছিল, এরা এদের সাপোর্টে আমি দরজাটা ভেঙে ওনাদেরকে ক্ষত অবস্থায় আনি নিচে। আহত হয় না কেউ, আলহামদুলিল্লাহ আহত কেউ হয়নি। আমার কাছে ফোন ছিল, আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি। ফোন দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস আমাদের সামনে আসছে। ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি, তবে বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। তদন্ত সাপেক্ষে বলা যাবে আর কি, এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা কোয়ারি করে আমরা দেখবো যে কি পরিমাণ ক্ষতি হতে পারে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির পরও কমছে না ভ্যাপসা গরম। এজন্য বাতাসে আর্দ্রতা বেশি থাকায় কারণ বলছে আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। চলছে বর্ষাকাল, আর তাই বাতাসে আর্দ্রতার মাত্রা অনেকটাই বেশি, কখনো টানা বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি। আবহাওয়া অধিদপ্তর বলছে বর্ষায় বাতাসে থাকে পর্যাপ্ত আর্দ্রতা, সেই আর্দ্রতার পাশাপাশি বৃষ্টি মিললে বজায় থাকে ভারসাম্য। যদি আর্দ্রতা আছে, বৃষ্টি নেই, কোনো কারণে বৃষ্টি মেকানিজম মিষ্টি হওয়ার জন্য যে মানে একটা সার্কুলেশন দরকার, যদি না থাকে সেক্ষেত্রে আর্দ্রতা সমস্যা হয়ে যাবে। অন্য যে কোনো সময়ের বৃষ্টির সঙ্গে আষাঢ় শ্রাবণের বৃষ্টির কিছু বৈসাদৃশ্যের কথা জানালেন এই আবহাওয়াবিদ। বর্ষাকালে যে বৃষ্টিটা থাকে হচ্ছে মানে শ্যালো কনভেকশন, অর্থাৎ মেঘের হাইট কম থাকে, এই জন্য বৃষ্টির পানি অনেকটা গরমের মতো। চৈত্র মাস বা বৈশাখ মাসে যে বৃষ্টি হয় এটা হলো ডিপ কনভেকশন, মানে এই সময় মেঘের হাইটটা অনেক বেশি থাকে এবং ওই সময় বৃষ্টির পানিটা প্রচণ্ড ঠান্ডা থাকে। বাড়তি আর্দ্রতা আর তাপমাত্রার ওঠানামার কারণে কিছু স্বাস্থ্যগত ঝুঁকির কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বর্ষাকালে একদিকে যেমন ডেঙ্গু চিকনগুনিয়া বাড়ে, অন্যদিকে পানিবাহিত রোগগুলো বাড়ে, ফুড পয়জনিং বেড়ে যায় এবং সাথে পানি শূন্যতা, লবণ শূন্যতা এবং গরমের কারণে হিট স্ট্রোকের মতো রোগগুলি হয়। সারা দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে 24 জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানকে 8 রানে হারিয়ে টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম আছেন সহকর্মী তামিম হোসেন। সবশেষ খবর জানবো, যাবো তার কাছে, সেখানকার উচ্ছ্বাসের খবর জানবো। তামিম, খুব ভালো লাগছে তামিম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা আসলে দেখছেন 9 বছর পর বাংলাদেশের টি-20 সিরিজ জয় পাকিস্তানের বিপক্ষে। দর্শকদের যদি দেখায়, আসলে দর্শকদের মধ্যে যে উন্মাদনা, আসলে বাংলাদেশ এর মধ্যে খুব বেশি গতকালকের যে দিনটা, ওই দিনটার কিন্তু যে কষ্টটা ছিল মানুষের, আজকে বা টাইগারদের এই জয়ে কিছুটা হলেও সেই কষ্টটা আসলে লাঘব হয়েছে। কিছুটা কষ্ট, কারণ কালকে যেই শোক মানুষদের মধ্যে ছিল, কালকে সারাটা দিন, এরপরে এই জায়গা। এর আগে যদি আমরা বলতে চাই যে 2015 সালে একটি ম্যাচ হয়েছিল, যে ম্যাচে বাংলাদেশ একটি ম্যাচে হয়েছিল, সেখানে বাংলাদেশ জয় পেয়েছে। এরপর 9 বছর পর আসলে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতলো। আসলে 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ হাতে রেখেই কিন্তু আসলে বাংলাদেশ জয়টা নিশ্চিত করে ফেলেছে। আসলে আমরা যদি বলি যে আমরা যদি দর্শকদের দেখাই বাংলাদেশের যে সাফল্য, এই সাফল্যতে কিন্তু দর্শকরা বেশ খুশি। কালকে সারাদিন যেভাবে মানুষদের মধ্যে একটা কষ্ট জমা ছিল, ওই কষ্টটা হয়তো আজকে কিছুটা হলেও লাঘব হয়েছে। তবে আজকে যেহেতু আরেকটা ম্যাচ রয়েছে বাংলাদেশের সামনে, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ থাকবে। সেই সুযোগটা আসলে বাংলাদেশ হেলায় হারাতে চাইবে না, যেহেতু প্রথমবারের মতো টি-20তে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেছে। সো অতএব বলা যায় যে আসলে বাংলাদেশ সেই সুযোগটা এবং বাংলাদেশ কিন্তু সেই বাংলাদেশের জয়টা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন ছিল,
বাংলাদেশ তাদের সামর্থ্য জাহির করেছেন। তবে একটা সময় যদি ম্যাচের কথা বলতে যাই, ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদির যে জুটিটা হয়েছিল 41 রানে, সেটা কিন্তু বাংলাদেশকে একটু ভয় ধরিয়ে দিয়েছিল এবং বাংলাদেশ কিন্তু মানে একটা পর্যায়ে যে 8 রানে জিতেছে, কিন্তু 15 রানেই কিন্তু বাংলাদেশের উইকেট বাংলাদেশের সামনে কিন্তু আসলে সুযোগটা আসে হোয়াইট ওয়াশ করার। আজকের ম্যাচে কিন্তু বাংলাদেশের শেষ দিকটা থেকে, বিশেষ করে আমরা যদি বলি রিশাদ হোসেনের যে বোলিং ছিল, ওই বোলিংটা কিন্তু বাংলাদেশকে কিছুটা হলেও ভয় ধরিয়েছে। তবে রিশাদই কিন্তু আসলে জয়ের নায়ক বনেছেন, ফাহিম আশরাফের উইকেটটা নিয়েছেন। তো মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দ্বিতীয় টি-20 নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর থেকে তামিম হোসেন। দেশের বাইরের খবর, গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যেই গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জন ফিলিস্তিনির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষার্থীদের সচিবালয়ে ঘেরাও, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত 80। মাইলস্টোনে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বের হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। মাইলস্টোন ট্রেজারিতে শিক্ষার্থী, শিক্ষক সহ নিহত বেড়ে 31। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন, সাহসী শিক্ষিকা মেহরিন নীলফামারীতে সমাহিত। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।